আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার ব্যবসা জীবনের প্রথম কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার সব দিনই ইচ্ছা ছিল যে আমি নিজে থেকে কিছু করব, সেটা চাকরি হোক আর যাই হোক। কিন্তু দুর্ভাগ্য যে আমি পড়াশোনা শেষ করতে পারি নাই। আমার বিয়ে হয় 2009 সালে, কিন্তু আমি পড়াশোনা তখনও ছাড়িনি। আমারও খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল, তখন আমি ক্লাস 9-এ। আমার শ্বশুরমশাই, আমার স্বামী, আমার মা বাবা সবাই আমাকে পড়ানোর কথা বলেছিল। আর আমি তখনও বিয়ের পর 1 বছর ফুল ক্লাস 9টা আমি করেছিলাম, ক্লাস 10-এও করেছিলাম। কিন্তু আমাদের বিয়েটা যেহেতু গ্রামে, একই গ্রামে আমাদের দুজনার বাড়ি ছিল, যার জন্য একটু ফ্যামিলিগতভাবে বিভিন্ন দিক থেকে আমাদের সমস্যা হতো। আমি পড়াশোনার দিক থেকে তেমন একটা আগাতে পারছিলাম না। তো না পারার কারণে আমি একটা সময় পড়াশোনা ছেড়ে দিলাম, অতিষ্ঠ হয়ে গেলাম যে না, পড়াশোনা করব না, আমি আর পেরে দিচ্ছি না। তো সেই অতিষ্ঠ হওয়ার পর আমি আমার হাজব্যান্ডের সাথে বাসা চলে গেলাম। তো বাসায় যাওয়ার পরও প্রথমত পড়াশোনার প্রতি তখন কিন্তু ওই আকর্ষণটা আমার ছিল না। নতুন বাসায় গেছি, দুজনে বেশ ভালোই ছিলাম। তো এইভাবে আমাদের বাসা বাড়িতে প্রথম 1টা বছর কাটার পর আমি আবার বাড়িতে চলে আসি। চলে আসার পর তখন আমি প্রথম প্রেগনেন্ট। আর বাসা বাড়ি যাওয়া হলো না। নতুন করে যে আমি স্কুলে ক্লাস করব, পরীক্ষা দিব, সেটাও হলো না শারীরিক সমস্যার জন্য। তো ওভাবেই জীবনটাকে চালাচ্ছিলাম। তারপরে প্রথম বাবুটা হলো, ভাগ্যে ছিল না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছিল। তো তারপর আমার জার্নিটা শুরু। তখন আমি একাকিত্ব একদম। কি করব, কিভাবে কি করব? এখন যদি আমি পড়াশোনা শুরু করি আমি আবার আর বাসায় যেতে পারবো না, আমার স্বামীর কাছে যেতে পারবো না। পড়াশোনার দিকে যেতে চাইলাম না, চুপ করে আছি। মনের মধ্যে ইচ্ছা আছে কিন্তু চুপ করে আছি। তো ভাবছিলাম যে কি করা যায়, কিভাবে নিজেকে দাঁড়ানো যায়। বাসায় যে যাব, কিন্তু একটু সময় লাগতেছিল আমার হাজব্যান্ডের পোস্টিংয়ের কারণে। অপেক্ষা করতেছিলাম। তো তার মধ্যে আমি সেলাইয়ের কাজটা দিকে আমার খুব আগ্রহ ছিল। আমি সেলাই মেশিনে কাজের জন্য চেষ্টা করছিলাম যে কিভাবে শেখা যায়। তো আমার শ্বশুরবাড়ির পাশে আমার অনেকেই দর্জি আছে। আমার 4টা চাচী শাশুড়ি দর্জির কাজ পারে। তো তাদের মধ্যে একটা চাচী শাশুড়ির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি তার সাথে অনেকটা সময় কাটাতাম সবসময়। সে কাজ করতো, আমি বসে থাকতাম। আমি বসে বসে দেখতাম যে সে কিভাবে কাজ করছে, তার কাজের কোয়ালিটি কেমন, সে কিভাবে কাটছে, কিভাবে সেলাই দিচ্ছে, এভাবে। তো আমি দেখতে দেখতে অনেকটা আমার ওই কাজের প্রতি ভালোবাসা তৈরি হলো। তখন আমি কাজ শিখতে চাইছিলাম, কিন্তু ওইভাবে মুখ ফুটে বলতে পারি নাই। কিন্তু তার মধ্যে এসে আমার 2টা বান্ধবী ওরা প্রস্তাব দিল যে ওরা দর্জি শিখবে, ওই চাচী শাশুড়িদের থেকেই শিখবে। তো তখন আমি ওদের সাথে দল বাঁধলাম। তারপরে যখন আমরা দর্জি শেখার জন্য ওই চাচী শাশুড়িদেরকে বললাম যে আমাদেরকে শেখান, কত করে নেবেন। তখন বাজার ছিল 600 বা 700। তো উনি তখন বলল 1000 টাকা করে নেব। কিন্তু তখন আমার ওই 2 বান্ধবী ওরা আর রাজি হলো না,
যে না 1,000 টাকা দিয়ে এত টাকা দেবে না আমাদের বাড়ি থেকে। তখন আমিও আর একা একা বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের গ্রামে একটা কেন্দ্রে দর্জি শেখানো হতো, কিন্তু তখন আমি নতুন বউ, আমাকে বাহিরে যেতে দেবে না। তখন আমার বান্ধবীরা ওইখানে গেল শিখতে। তো শেখার পর আমার যখন শিখতে গেল আমাকে তো যেতে দিল না, আমি গেলামও না। যে ভাগ্যে থাকলে হবে হয়তো একদিন। কিন্তু ওই বান্ধবীরা আমাকে বলেছিল একজন যে আমরা শিখে আসি, তারপর তোকে শেখাবো, ভাবিস না। ওদের এই কথা আমি কোনো দিন ভুলবো না, কোনো দিনও না। তো যাই হোক, আমি তো মনে মনে শিখছিলামই। আমার চাচি শাশুড়ি যখন কাজ করতো তখন তো আমি বসে বসে দেখতাম, শিখতাম। আমার চোখ দিয়েই আমি শিখে নিতাম। তার মধ্যে ওরা খুব অল্প দিনে দর্জির কাজ শিখে গেল, বা ওরা মেশিন কিনে নিল। কেনার পরে আমাকে বলছে যে মেশিন কিনেছি, এবার তাহলে তুই কাজ শিখিস আমাদের থেকে। আচ্ছা ঠিক আছে, শিখবো। তো বান্ধবীদের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে একটু পাশেই, খুব বেশি দূরে না। এই তখন এবার কি করব, এবারে তখন বাড়ির পরে ছিট কাপড় বিক্রি করতে আসতো একজন, খুব পরিচিত ছিল। তো আমার মাকে বললাম, তখন আমি আমার মার বাড়িতে, এ পাড়া ও পাড়া তো যখন তখন যেখানে খুশি থাকতাম। তো আমার মা আমাকে 3টা 3 পিসের কাপড় কিনে দিল, যে প্রথম নর্মালেই শিখবো, নর্মাল কাপড় দিয়ে শিখি। তারপরে আমি ওই কাপড়গুলো নিয়ে আবার শ্বশুরবাড়ি পরে চলে আসলাম। আসার পরে আমি হচ্ছে ওই একদিন সকালবেলা ভোরবেলা চলে গেছি। আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকতো না, কারণ ওনার চাকরি সূত্রে উনি তো বাহিরেই। আর আমার তখন বাচ্চা কাচ্চা নাই, আমি ফ্রি। তো সকালে শাশুড়ির কিছু কাজ কাম যা থাকতো গুছিয়ে দিয়ে আমি এবার শাশুড়ি মাকে বললাম যে আমি তাহলে আমার ওদের বাড়িতে যাই, যে আমি দেখি কিছু পারি কিনা। তখন আমি চলে গেলাম শ্বশুরবাড়ি, ওই ইসে বান্ধবী বাড়ি। তো বান্ধবী বাড়ি যাওয়ার পরে আমি ওকে বললাম, দেখ তুই কোনো কিছুতে হাত লাগাবি না, একদম তুই শুধু বলবি, আমি কাটবো, আমি সেলাই করব। মেশিন চালানোর দক্ষতাটাও ছিল না, একদিন চালিয়েছিলাম। সেটা আমার যার নতুন মেশিন কিনছিল সেই মেশিনটা আমি একদিন চালিয়েছিলাম, সুতা ছাড়া, শুধু পাটাই চালিয়েছিলাম, এটাই। তো সাহস করে ও আমাকে বলে বলে দিল, আর আমি কাপড় বিছানো থেকে শুরু করে, ভাঁজ থেকে শুরু করে কাটিং এবং সেলাই, আমি ওই দিন সারা দিন আর আমার বাড়িতে আসলাম না, শ্বশুর বাড়িতেও আসলাম না, ওই বান্ধবীদের বাড়িতেই থাকলাম সারাটা দিন। থেকে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি একটা জামা আর একটা পায়জামা বানাইছিলাম। তো ওই যে বানিয়েছিলাম, আমার তো আকাশ ছোঁয়া আনন্দ যে আমি একদিনে সব পেরে গেছি। তারপর আমি সন্ধ্যাবেলায় প্রায় মাগরিবের আজান দেবে, তখন আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম। আসার পর আমি শাশুড়ি মাকে বললাম যে আমি তো জামা তৈরি করে ফেলেছি, এখন আমার মেশিনের দরকার, আমি এখন মেশিন কিনবো। মেশিন ছাড়া আমি কাজ শিখতে পারবো না, আমি তো রোজ রোজ তোর বাড়িতে যেতে পারবো না। তখন শাশুড়ি মা বললো, আচ্ছা ঠিক আছে, বলবানি, মানে তার ছেলেকে সে বলবে। কিন্তু আমার ধৈর্যই মানছে না, কি করা যায়। আর তখন আমার নিজের কাছে কোনো ফোন ছিল না, যে আমি যখন খুশি আমার হাজব্যান্ডের ফোন করব, কথা বলবো, ওইটা ছিল না। তো তখন হচ্ছে যে আমি আমার শাশুড়িকে বলে আমার মার বাড়ি চলে আসলাম এক লাফে। আসতে হয়তো বড় জোর হেঁটে 5 মিনিট লাগবে। আমি খুব আনন্দ উৎসাহিত নিয়ে চলে আসলাম। এসে আমার আব্বুকে, আমার মাকে বললাম যে আমার একটা মেশিন লাগবে। তখন আমার আব্বুর হাতেও না টাকা নেই, কিন্তু মা বাপ তো, তখন তারা কি করলো, ধার করবে, তারা লোকের কাছে সহসায় ধারও করে না। তো এই যে গ্রামে কিস্তি আছে, লোন দিয়ে বেড়াই, সেখান থেকে 5,000 টাকার লোন নিয়ে আমার আব্বু আমার মেশিন কিনে দিছিল। যে মেয়ে মেশিন চাইছে, তারপর জামার জন্য অপেক্ষা করব, কিনেই দিই। তো সেই মেশিনের থেকে আমার যাত্রা শুরু। তো তারপরে কিন্তু আমি আর ওই বান্ধবী বাড়ি যাইনি, বা অন্য কারোর কাছেই যাইনি। আমি কি করতাম, আমার নিজের জামা, আমার আম্মুর পেটিকোট, আমার আম্মুর ব্লাউজ, মানে আমার যেটা তৈরি করার দরকার হতো আমি সেটা খুলতাম, নিজে নিজে খুলে আমি তৈরি করতাম, ব্র্যান্ড খাটাতাম। তখন তো মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, যে আমি সেটা দেখে বুঝে শুনে আমি কাজ করব।
তো ওইভাবে আমার আস্তে আস্তে কাজ শুরু। তো কিছুদিনের মধ্যে আমি বাসায়ও চলে আসলাম। খুব বেশি ভালো করে যে আমি ওদের থেকে শিখবো সেটাও কিন্তু হলো না। তো নিজের চেষ্টাতে এবার সব কিছু করতে হবে। তো তারপর থেকে আমি বাসায় চলে আসলাম। আমার মেশিন কিন্তু আমি রেখে আসিনি, মেশিন কিন্তু আমি নিয়েই চলে আসছিলাম সাথে। যেখানে যেখানে গেছি আমার সেলাই মেশিন আমি সাথে নিয়েই গেছি। আমার তখন প্রথম বাসা ছিল হচ্ছে যে খুলনা বাগেরহাট, সেখানে আমি নিয়ে গেছিলাম। তো বাগেরহাটে আমরা 7 বছর ছিলাম। তো ওখানে ওই 7 বছরের মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেক কাজ শিখে গেছিলাম বা করতাম নিজে নিজেই। কিন্তু লোকের থেকে মানে লোকের অর্ডারের কাজগুলো যে করব ওই সাহসটা হতো না। আর ওইটার জন্য একটু লজ্জা লাগতো যে আমি পুলিশের বউ, লোকে কি বলবে। আর আমার পুলিশ বাবু মানে একটু লজ্জা পেত যে আমার বউ সেলাইয়ের কাজ করবে। কিন্তু আমার তো মন মানতো না যে আমি টাকা রোজগার করব, নিজে টাকা রোজগার করব। যে চাকরি করে সেও তো চাকর, সেও তো পরের কাজই করে, তাই না? তাহলে তার মধ্যে আর আমার মধ্যে তফাৎ কিসে? সে সরকারি চাকর, সরকারি কোষাগারে শ্রম দিয়ে চাকরি করছে, আর আমি হচ্ছে নিজের শ্রম দিয়ে নিজের বাড়িতেই আমি নিজের রোজগারের ব্যবস্থা করছি। এতে আমার ছোট হওয়ার তো কিছু নাই। তো তারপরে বাগেরহাটে যখন ছিলাম তখন আমি সাহস পাইনি লোকের কাজ করিনি, কিন্তু নিজেদের কাজ আমি সব করতাম। মেয়ে ছিল তো, পরে একটা মেয়ে হলো 14 সালে এসে। মেয়ের সব জামা কাপড় দেখতাম, বানাতাম, মানে খুব সুন্দর হতো মাশাল্লাহ। সেখান থেকে আস্তে আস্তে উৎসাহিত। তো তারপর হচ্ছে আমি চলে আসলাম, আমরা বাসা চেঞ্জ করে আমার হাজব্যান্ডের পোস্টিং হয় ঝিনাইদহ জেলা। তো সেই ঝিনাইদহ জেলাতে এসে কিন্তু আমার ব্যবসার গতিবিধি শুরু হতে লাগলো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে এই পর্যন্তই। সবাই হয়তো অধৈর্য হয়ে যাবেন। আমি ঝিনাইদহর যাত্রার শুরু যেটা, সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা জানার জন্য আমার মানে ঝিনাইদহ জেলার গল্পটা শোনার জন্য যদি আপনাদের আগ্রহ থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই তাহলে আমার ভিডিওটা আপনার টাইম লাইনে যাবে। আর আমার এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য শুধু আমার নিজেকে জাহির করা নয়। আমার গল্পটা শুনে, আমার জীবনের বাস্তব গল্পটা শুনে হয়তো অন্য কোনো মেয়ের ইচ্ছা, তার চলা শক্তিটা সে হয়তো আরও জোর পাবে। এজন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন যে যেখানে আছি সবাই ভালো থাকি। আপনারাও যে যেখানে আছেন যেন আপনারা সবাই সবার স্থান থেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।